Hello everyone and welcome back to English with NG sir, and this is NG. Friends, in this video we will learn the Sonnet 18 or Shall I Compare Thee to a Summer's Day, the third poem from West Bengal Higher Secondary English syllabus. Shall I Compare Thee to a Summer's Day is written by one and only the great William Shakespeare. One and only the great William Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ারের নামটার সাথে বেশিরভাগ মানুষই পরিচিত। উইলিয়াম শেক্সপিয়ার was born in 1564 in Stratford of Avon. সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন এবং নিজেকে ইংল্যান্ডের শ্রেষ্ঠ প্লেরাইট বা নাট্যকার হিসেবে তুলে ধরতে সক্ষম হন। He wrote 37 plays, among them Macbeth is one of the greatest plays. He died in 1616. শুধু তাই নয়, he wrote 154 sonnets, and Shall I Compare Thee to a Summer's Day is his sonnet 18, sonnet number 18. শেক্সপিয়ার 154টা সনেট লিখেছিল এবং Shall I Compare Thee to a Summer's Day হচ্ছে তার 18তম সনেট। সেজন্য এই Shall I Compare Thee to a Summer's Day কে সনেট 18 টাইটেলেও চেনা যায়। এবার আমরা জানব সনেট কি। অনেকেই জানো ব্যাপারটা, সনেট সম্পর্কে অনেকেরই ধারণা আছে। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস, অর্থাৎ 14 লাইনের কবিতা। কিন্তু শেক্সপিয়ারের সনেটগুলির নিজস্ব ঘরানা ছিল। Shall I Compare Thee to a Summer's Day বা সনেট 18 4 লাইন নিয়ে একটি স্ট্যাঞ্জা গঠিত হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কোয়াট্রেন। সুতরাং আমরা এই কবিতায়, এই পোয়েমে বা এই সনেটে 3টে কোয়াট্রেন দেখতে পাবো, অর্থাৎ 3টে কোয়াট্রেন বা 3টে স্ট্যাঞ্জা 4 লাইনের, সেটা আমরা দেখতে পাবো। আর রয়েছে কি, শেষের 2 লাইনের একটা স্ট্যাঞ্জা আছে যাকে কাপলেট বলা হয়। সো সনেট 18 ফর দ্য Shall I Compare Thee to a Summer's Day এর যে ডিভিশনটা বা স্ট্রাকচার ডিভিশনটা, সেটা হচ্ছে 3টে কোয়াট্রেন এবং একটা কাপলেট নিয়ে গঠিত হচ্ছে। অর্থাৎ দ্য সনেট 18 or Shall I Compare Thee to a Summer's Day has 3 quatrain and a concluding couplet. এখন এই সনেটটি কাকে অ্যাড্রেস করা হয়েছে? কবি উইলিয়াম শেক্সপিয়ার সনেটটি অ্যাড্রেস করেছে তার ফ্রেন্ডকে অ্যাড্রেস করেছে। যদিও এই ফ্রেন্ড কে বা এই ফ্রেন্ডের আইডেন্টিটি কি সেটা সম্পর্কে কিন্তু আমরা বা রিডাররা বা এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছি। কেউ WH হিসেবে রেফার করেছে ফ্রেন্ডকে, WH, যদিও তার পুরো আইডেন্টিটি বা পরিষ্কার আইডেন্টিটি এখনো পাওয়া যায়নি। এখন আসি কবিতার বিষয়বস্তুটা সংক্ষেপে একটু বাংলায় জেনে নিই যে এই কবিতার মধ্যে কবি কি করতে চেয়েছেন। কবি তার বন্ধুর বিউটিকে সুপিরিয়র করে দেখিয়েছেন এই কবিতার মধ্যে, এই সনেটের মধ্যে। গ্রীষ্মের সৌন্দর্যের চেয়ে কবির বন্ধুর বিউটি অ্যান্ড ইউথফুলনেস হলো আরো স্থায়ী এবং এই প্রকৃতির প্রতিটি সুন্দর বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারায়, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অমর বা ইমমর্টাল হয়ে থাকবে, কারণ দ্য পোয়েট হ্যাজ ডিপ ফেথ in the power of his creation, as he is confident that his friend whom he glorifies in his poetry will be immortal through it. অর্থাৎ কবির তার যে ক্রিয়েশন, অর্থাৎ ক্রিয়েশন বলতে এখানে Shall I Compare Thee to a Summer's Day, সেই ক্রিয়েশনের মাধ্যমে তার ফ্রেন্ডকে কবি ইমমর্টাল অর্থাৎ অমর করে রাখতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। অর্থাৎ কবিতার যে ক্রিয়েশন বা সনেট, এর মাধ্যমে রিডারদের বা পাঠকের মনের মধ্যে জায়গা করে দিতে চেয়েছেন কবির বন্ধুকে। অর্থাৎ পাঠকরা, রিডাররা এই কবিতাটি যতদিন পড়বে ততদিন তার বন্ধু অমর বা ইমমর্টাল হয়ে থাকবে। কবিতাটার সংক্ষেপে বিষয়বস্তু হচ্ছে এটাই। নাও কামিং টু দ্য সনেট লাইন বাই লাইন। এখন এই সনেটটা আমরা লাইন বাই লাইন পড়বো, স্ট্যাঞ্জা 1, স্ট্যাঞ্জা 2, স্ট্যাঞ্জা 3, স্ট্যাঞ্জা 4 করে। প্রথমে আসে স্ট্যাঞ্জা 1। স্ট্যাঞ্জা 1টা প্রথমে এই লাইনটা পড়ে নিই। Shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds on me, and summer's leaves hath all too sorted it.
shall I compare thee to a summer's day? The poem starts with an interrogation. কবি নিজেই প্রথমে ডাউটফুল যে তিনি তার বন্ধুকে কি সামার ডের সঙ্গে তুলনা করতে পারেন, সেজন্য কোশ্চেন বোধক বা প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে রেখেছেন কবি। সেই জন্য কবিতাটার প্রথম লাইনটা ইন্টারোগেট করেছে এখানে কবি। আই, এখানে প্রথম লাইনের যে আই, শ্যাল আই কম্পেয়ার উইথ, আই বলতে এখানে বোঝানো হয়েছে দ্য পোয়েট হিমসেলফ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। আর দি হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, ওল্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। দি বলতে এখানে ইউ বা দ্য পোয়েটস ফ্রেন্ড, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে ফ্রেন্ড তাকে বোঝানো হয়েছে। যদিও বন্ধুর আইডেন্টিটি ইজ আ মিস্ট্রি, রহস্যময়। Thou art more lovely and more temperate. That means thou means you, art means art, more lovely, lovely means charming, handsome, and temperate হচ্ছে restraint, control. অর্থাৎ thou art মানে you are more lovely and more temperate. তুমি হলে more lovely মানে আরো বেশি সুন্দর, and temperate অর্থাৎ সংযত বা নিয়ন্ত্রণাধীন। তুমি হলে আরো বেশি সংযত এবং নিয়ন্ত্রণাধীন। কবির বন্ধু গ্রীষ্মের দিনের থেকে আরো বেশি সুন্দর এবং সংযত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস বলতে এখানে বোঝানো হচ্ছে স্টর্মি উইন্ড, অর্থাৎ ঝোড়ো হাওয়া। সেটা কি করে? ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বলতে এখানে অ্যাট্রাকটিভ, অর্থাৎ আকর্ষণীয় বা সুন্দর যে বার্ডস বা ফুলের কুড়ি বা ফুলই বলো, মে মাসের যে ফুলের কুড়ি বা ফুল, সেগুলোকে স্টর্মি উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া ডু শেক নাড়িয়ে দেয় বা ঝরিয়ে দেয়। অ্যাকচুয়ালি দ্য পোয়েট অবজার্ভস দ্যাট সামার্স বিউটি ইজ অনলি ট্রানজিটারি, অর্থাৎ এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে গ্রীষ্মের যে সৌন্দর্য সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ এই ধরনের গ্রীষ্মের যে সুন্দর জিনিসগুলো, বার্ডস অফ মে বা মে মাসের যে কুড়িগুলো, সেগুলোও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওয়েদার হতে পারে অথবা ইন কোর্স অফ টাইম হতে পারে, সেটা ঝরে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। And summer's lease hath all too short date, or summer's lease hath all too short a date। এবং সামার লিজ বলতে হচ্ছে যে স্থায়িত্বকালটা, যে স্প্যানটা, সামারের যে স্থায়িত্বকালটা, হ্যাথ অল টু শর্ট এ ডেট, সেটারও খুব অল্প সময়ের। অর্থাৎ গ্রীষ্মের যে দ্য স্প্যান অফ সামার অর্থাৎ স্থায়িত্ব, সেটাও হচ্ছে খুব অল্প সময়ের জন্যে। That means summer has a short duration or summer is inconstant, অর্থাৎ ক্ষণস্থায়ী, কনস্ট্যান্ট নয় সামার এখানে। Now stanza 2. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course. Sometimes too hot the eye of heaven shines. এই যে লাইনটাতে দ্য আই অফ হেভেন বলা হয়েছে, দ্য আই অফ হেভেন বলতে এখানে দ্য সানকে বোঝানো হয়েছে। অর্থাৎ কখনো কখনো সূর্য, প্রথম লাইনেতে কখনো কখনো সূর্য চরম কিরণ দেয়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, কখনো কখনো। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। হিজ গোল্ড কমপ্লেক্সন, হিজ বলতে এখানে দ্য সান, গোল্ড কমপ্লেক্সন মানে হচ্ছে সোনালি যে চেহারা বা সোনালি যে রং, অর্থাৎ সূর্যের যে সোনালি আলো সেটা ডিমড হয়ে যায়, কখনো কখনো ম্রিয়মান অর্থাৎ নিষ্প্রভ হয়ে যায়। And every fair from fair sometime declines. Every fair from fair sometime declines. That means every beauty of a beautiful object must destroy in course of time or suddenly. প্রত্যেকটা সুন্দর বস্তু সময়ের সঙ্গে সঙ্গে ঔজ্জ্বল্য হারায়, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স। বাই চান্স অল অন এ সাডেন হতে পারে, হঠাৎ করে হতে পারে, অর নেচার চেঞ্জিং কোর্স অথবা প্রকৃতির বা ঋতু পরিবর্তন, প্রকৃতির যে পরিবর্তনশীলতার নীতি, সেই নীতির উপর নির্ভর করে প্রত্যেকটা সুন্দর বস্তুর সৌন্দর্য একদিন না একদিন ডেস্ট্রয় বা ধ্বংস হয়ে যায়। Stanza 3. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death break thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. But thy eternal summer shall not fade. But thy বলতে your, that means the poet's friend,
এটার্নাল সামার। এটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? এটার্নাল মিন্স এন্ডলেস, এভার লাস্টিং, যেটার কোনো শেষ নেই, যেটা ধ্বংস হয় না, দ্যাট ইজ এটার্নাল সামার। সামার বলতে বিউটি, তাহলে এখানে এটার্নাল সামার বলতে বোঝানো হয়েছে এন্ডলেস বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, অর্থাৎ কবির বন্ধুর যে অমর যে সৌন্দর্য শ্যাল নট ফেড, সেটা কখনোই ফেড হবে না, অর্থাৎ সেটা কখনোই মারা যাবে না বা মুছে যাবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট। নর বলতে না, লুজ পজেশন অর্থাৎ অধিকার হারাবে না, অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, যেই সৌন্দর্যটা তুমি ওস্ট করে আছো, অর্থাৎ পজেস করে আছো, অধিকারে যে সৌন্দর্যটা তোমার আছে, সেই সৌন্দর্যটা কিন্তু তুমি কখনোই হারাবে না। তোমার অধিকারে থাকা সৌন্দর্য তুমি কোনোদিনও হারাবে না। নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। লাইনটাকে আমরা এইভাবে ঘুরিয়ে পড়তে পারি, ডেথ শ্যাল নট ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, অর্থাৎ মৃত্যু ব্রেক করতে পারবে না, অর্থাৎ অহংকার করতে পারবে না, সেই অহংকারের বলে মৃত্যু কখনো তোমাকে ইন হিজ সেট, অর্থাৎ তার যে ছায়ার মধ্যে মৃত্যু, সে তার কবলের মধ্যে তোমাকে নিতে পারবে না কখনোই। মৃত্যু তাকে অহংকার করে ছায়ার মধ্যে নিতে পারবে না, অর্থাৎ মৃত্যু কবির বন্ধুকে স্পর্শ করতে পারবে না। উই অল নো ডেথ ইজ ইনএভিটেবল, আমরা সবাই জানি মৃত্যু কিন্তু একদম এমনই একটা জিনিস যেটা অনস্বীকার্য, ঘটবে। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। বাট দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ বিয়ন্ড দ্য ক্লাচ অফ ডেথ। কিন্তু কবি এখানে যেটা দেখাচ্ছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য, সেটা হচ্ছে মৃত্যুর হাত থেকে বহু দূরে, অর্থাৎ মৃত্যু তাকে টাচ করতে পারবে না। স্ট্যানজা 4, so long as men can breathe or eyes can see, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. So long as, that means as long as, যতদিন men can breathe, মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, or eyes can see, অথবা চোখে তারা দেখবে, that means so long men lives, তার মানে যতদিন মানুষ বাঁচবে, so long lives this, ততদিন এইটি বাঁচবে। এখানে দিস বলতে প্রথম দিস বলতে বোঝানো হয়েছে দ্য সনেট 18 কে বোঝানো হয়েছে। তাহলে যতদিন মানুষ বাঁচবে ততদিন এই সনেটটি বাঁচবে, অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, এবং এই সনেটটি বাঁচলে এই সনেটটি তোমাকে জীবন দান করবে। অর্থাৎ সনেট 18 তোমাকে জীবন দেয়, অর্থাৎ এই সনেটের মধ্য দিয়ে কবির যে বন্ধু সেই চিরকাল বেঁচে থাকবে, অর্থাৎ কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা চিরকালই বেঁচে থাকবে যতদিন মানুষ বাঁচবে, অর্থাৎ যতদিন মানুষ বাঁচবে এবং এই সনেটটি পড়বে, এই সনেটটির মাধ্যমে, তাহলে এই সনেটটি ততদিন বেঁচে থাকবে রিডার্সদের মনের মধ্যে, আর রিডার্সদের মনের মধ্যে যদি সনেট বেঁচে থাকে, সেই সনেটের মাধ্যমে তোমার সৌন্দর্য ওই রিডার্সদের মনের মধ্যে বেঁচে থাকবে। অর্থাৎ কবি এই সনেটের মধ্য দিয়ে তার বন্ধুর যে সৌন্দর্য তাকে ইমমর্টাল করতে চেয়েছেন এখানে। দ্য কনক্লুডিং কাপলে establishes the fact that the poet's eternal lines will preserve the beauty of his friend. Here the poet expresses his profound belief in the eternity of his creativity as well as his friend's beauty. এই কবি এই যে সনেট 18, এই সনেট 18 যে এটার্নাল লাইনগুলো রয়েছে তার মাধ্যমে কবির সৌন্দর্যকে অমর করতে চেয়েছেন। শুধু তাই নয়, তিনি তার ক্রিয়েশনটা অর্থাৎ সৃষ্টিটাকে অমর করতে চেয়েছেন। সেই সৃষ্টি যদি অমর হয়, সনেট 18 যদি অমর হয়, তাহলে কবির বন্ধুও অমর হবে।